ফিরে এলাম বিরতির পর। বিহারের উপমুখ্যমন্ত্রী, কিন্তু তারও রয়েছে দুটি ভোটার কার্ড। দুই কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে তার নাম। বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহাকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। যদিও দুটি ভোটার কার্ড রাখার অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন বিজয়। বিহারে ভোটার তালিকায় নাম সংযোজন ও বিয়োজন নিয়ে কাটাছেঁড়া চলছে। এর মধ্যেই আরজেডি নেতা তেজস্বী যাদব দাবি করেন, বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয়ের নাম রয়েছে ভোটার তালিকায় দুই জায়গায়। পাটনার লখিসরাই এবং বাকিপুর দুই কেন্দ্রেই তার নাম পাওয়া যাচ্ছে বলে অভিযোগ আনেন তেজস্বী। রাজ্যের উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিও তোলেন তিনি। তেজস্বীর কথায়, বিজয়ের ইপিআইসি নম্বর দুটি, সুতরাং হয় তিনি এই দুটি ইপিআইসি নম্বর ইস্যু করার জন্য নথিতে স্বাক্ষর করেছেন, নয়তো পুরো বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াটি আসলে ধাপ্পাবাজি। তেজস্বীর এই অভিযোগ প্রকাশ্যে আসতেই অবশ্য সাফাই দিয়েছেন বিজয়। তার যুক্তি, আমি ইতিমধ্যেই আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ফর্মও ফিল আপ করেছি। লখিসরাইয়ের ভোটার তালিকায় আমার নাম ছিল। সেই সঙ্গে বিজেপি নেতার দাবি, বাকিপুরের ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ দিতে চান তিনি, কেননা দুই জায়গাতেই তার নাম রয়েছে। বাকিপুর থেকে নাম বাদ দেওয়ার আবেদন করেছেন, তার প্রমাণ রয়েছে বলেও দাবি জানিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী। তবে তেজস্বীর অভিযোগ মেনে নিয়েই রবিবার বিজয়কে নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধনের পরেও কেন তার কাছে দুটি ভোটার কার্ড রয়েছে সেই প্রশ্নের জবাব চেয়ে কমিশন নোটিশ পাঠিয়েছে বলেই জানান এক আধিকারিক। তবে প্রশ্ন উঠছে, ভুয়ো ভোটার বাদ দিতে যে রাজস্ব যোগ্য করেছিল কমিশন, তা কি আদৌ সঠিকভাবে করা হয়েছে? যদি যথাযথ প্রক্রিয়ায় সংশোধন করা হয়ে থাকে, তাহলে এক ব্যক্তির নাম কি করে দুই জায়গায় থেকে গেল? হাই নিউজ নেটওয়ার্ক। নির্বাচনের আগে শুরু হয়েছে ভোটার তালিকায় কাটছাঁট। বিহারের নতুন খসড়াতে ভোটার তালিকা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিহারের নতুন খসড়া ভোটার তালিকা ঘিরে তীব্র বিতর্ক। নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় ভোটার নাম কাটার পর প্রকাশিত নয়া খসড়া তালিকা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, রাজ্যে 40টি লোকসভা আসনের মধ্যে 24টিতেই বাদ পড়া ভোটারের সংখ্যা 2024 সালের লোকসভা ভোটের জয়ের ব্যবধানের থেকে অনেকটাই বেশি। অর্থাৎ এই বাদ পড়া ভোটাররা থাকলে ফলাফল অন্যরকম হতে পারত অর্ধেকেরও বেশি আসনে। বেগুসরাইয়ের ছবিটা দেখা যাক। 2024-এ বেগুসরাইয়ে বিজেপি নেতা গিরিরাজ সিং এর জয়ের ব্যবধান ছিল 81,480 ভোট, অথচ এসআইআর এর পর ভোটার তালিকা থেকে বাদ গিয়েছেন 1,23,178 জন। মোট ভোটার সংখ্যা নেমে এসেছে 22 লক্ষ থেকে প্রায় 20.77 লক্ষে। সেও হরে চমক, জেডিইউ প্রার্থী জিতেছিলেন মাত্র 29,143 ভোটে, অথচ তালিকা থেকে বাদ গিয়েছেন 1,09,723 জন ভোটার। আরও বড় প্রশ্ন, 2019-এ লোকসভা থেকে 2020-এর বিধানসভা ভোটের মধ্যে শেওহরে যোগ হয়েছিল প্রায় 70,000 নতুন ভোটার। কারা কারা বাদ পড়লেন? নির্বাচনী বিশেষজ্ঞদের মতে বাদ পড়া ভোটারদের মধ্যে থাকতে পারেন মৃত অথবা ঠিকানা বদলানো অথবা অন্যত্র নাম থাকা নিষ্ক্রিয় ভোটার। 2, ভুয়ো ভোটার যারা ফলাফল প্রভাবিত করেছিলেন। 3, একেবারে প্রকৃত ভোটার যাদের ভুলভাবে বাদ দেওয়া হয়েছে। 4, অথবা এই 3 জনের মিশ্রণ। এডিয়া চাইছে বুথভিত্তিক তালিকা ও ফর্ম 17A মিলিয়ে দেখা এবং বাদ পড়া মানুষরা আগে ভোট দিয়েছিলেন কিনা। কমিশন বলছে শুধু মৃত, ঠিকানা বদলানো, অনুপস্থিত বা একাধিক জায়গায় নাম থাকা ব্যক্তিদেরই বাদ দেওয়া হয়েছে, কিন্তু আসন ভিত্তিক বিভাজন বা নথির ঘাটতির কারণে সঠিক সংখ্যা জানা যায়নি। আর আইনি বাধ্যবাধকতা না থাকায় বাদ পড়া ভোটারের তালিকাও প্রকাশ করবে না। হাই নিউজ নেটওয়ার্ক। 2026-27 শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণীর পাঠ্যক্রমে ওপেন বুক অ্যাসেসমেন্ট তথা বই খুলে পরীক্ষা দেওয়ার পদ্ধতি চালুর প্রস্তাবে অনুমোদন দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। মুখস্থ করে এসে উত্তরপত্র ভরানোর দিন শেষ। পাঠ্যক্রমের সঙ্গে শিক্ষার্থীর পরিচিতি বৃদ্ধি করা তথা পরীক্ষা পদ্ধতি আরও বাস্তবমুখী এবং প্রয়োগভিত্তিক করে তোলার লক্ষ্যে উদ্যোগী হল সিবিএসই। 2026-27 শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণীর পাঠ্যক্রমে ওপেন বুক অ্যাসেসমেন্ট তথা বই খুলে পরীক্ষা দেওয়ার পদ্ধতি চালুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে তারা। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের গভর্নিং বডি চলতি বছরের জুন মাসে এই সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছিল।
তাদের এই পদক্ষেপ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন 2023-এর সঙ্গে সাজুজ্য রেখে এবং জাতীয় শিক্ষানীতি 2020 মেনেই গৃহীত হয়েছে বলে খবর। নয়া সিস্টেমে আপাতত ওপেন বুক অ্যাসেসমেন্ট চালু হচ্ছে প্রতি টার্মে 3টি খাতায় কলমে হওয়া পরীক্ষাসূচির অংশ হিসেবে। ভাষা, গণিত, বিজ্ঞান এবং সোশ্যাল সায়েন্সের মতো বিষয় এর অন্তর্ভুক্ত। সিবিএসই সূত্রে জানা গিয়েছে, এই বিষয়টি সবার প্রথমে আলোচনার জন্য উঠেছিল কারিকুলাম কমিটির বৈঠকে, যা হয়েছিল 2023 সালের নভেম্বর মাসে। পরের বছর শেষে এই নিয়ে সিদ্ধান্ত পাকাপাকি হয়। যদিও এর প্রয়োগ সম্পর্কে নিশ্চিত হতে বোর্ডের তরফে নির্দিষ্ট কিছু স্কুলে পাইলট প্রজেক্ট শুরু করা হয়েছিল। নবম-দশম শ্রেণীতে ট্রায়াল হিসেবে পরীক্ষা হয়েছিল ইংরাজি, গণিত এবং বিজ্ঞানে। আর একাদশ-দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে ওপেন বুক অ্যাসেসমেন্ট প্রক্রিয়ায় পরীক্ষা হয়েছিল ইংরাজি, গণিত এবং বায়োলজিতে। এই ক্ষেত্রে পড়ুয়ারা কেমন ফলাফল করে, সময় কতটা লাগে ইত্যাদি বিষয় দেখে নেওয়াই ছিল প্রধান উদ্দেশ্য। সমীক্ষার ফলে দেখা যায় পড়ুয়াদের পারফরম্যান্সের হার ছিল 12% থেকে 47%-এর মধ্যে। সেই ফল দেখেই শিক্ষকদের একাংশ আশাবাদী হয়ে এই সিদ্ধান্ত নেয় যে পড়ুয়াদের মধ্যে এই প্রক্রিয়া আরও সড়গড় করার জন্য এবং রেফারেন্স ব্যবহারে তারা যে চ্যালেঞ্জের মুখে পড়েছিল সেই বাধা কাটাতে এই প্রক্রিয়া ক্রমশ উপযোগী হয়ে উঠবে। হাই নিউজ নেটওয়ার্ক। স্বাধীনতা দিবসের আগে ফের প্রকাশ্যে লালকেল্লার নিরাপত্তা ত্রুটি। এবার বোমা সহ লালকেল্লায় ঢুকে পড়ল এক ডামি জঙ্গি। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 15ই আগস্টে এই স্থানে প্রধানমন্ত্রী সহ বিশিষ্টজনদের উপস্থিতি কতটা নিরাপদ তা নিয়ে উঠছে প্রশ্ন। স্বাধীনতা দিবসের আগে ফের প্রকাশ্যে লালকেল্লার নিরাপত্তা ত্রুটি। ফের বোমা সহ লালকেল্লায় ঢুকে পড়ল এক ডামি জঙ্গি। আশ্চর্যের বিষয়, নিরাপত্তার এত কড়াকড়ি সত্ত্বেও কারো নজরে পড়ল না সেই ঘটনা। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। 15ই আগস্ট যেখানে প্রধানমন্ত্রী সহ দেশের সমস্ত ভিভিআইপিরা উপস্থিত হবেন এই স্থানে, সেখানে এটি কতখানি নিরাপদ? সংবাদ মাধ্যম সূত্রে খবর, স্বাধীনতা দিবস উপলক্ষে ভিভিআইপি চত্বর লালকেল্লার নিরাপত্তা খতিয়ে দেখতে মকড্রিলের আয়োজন করেছিল নিরাপত্তা বিভাগ। তারই অংশ হিসেবে সাদা পোশাকে ডামি জঙ্গিদের প্রবেশ করানোর কথা ছিল লালকেল্লায়। ছিল নকল বোমার ব্যবস্থা। লালকেল্লা নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বোকা বানিয়ে সেখানে প্রবেশ করতে সক্ষম হয় নকল জঙ্গিদের দল। শুধু তাই নয়, দ্বিস্তরীয় মেটাল ডিটেক্টরকে টপকে বোমা সহ ঢুকে পড়ে জঙ্গির বেশে থাকা সাদা পোশাকের নিরাপত্তা আধিকারিকেরা। এমনকি ভেতরে ঢোকার আগে সেখানে উপস্থিত নিরাপত্তা কর্মীদের সঙ্গে সেলফিও তোলেন এই ডামি জঙ্গি। পুলিশের তরফে জানানো হয়েছে, লালকেল্লার নিরাপত্তা নিশ্চিত করতে লাগাতার মকড্রিল চলছে। এটা সেই মকড্রিলেরই একটি অংশ। নিরাপত্তায় যাতে কোনো রকম গলদ না থাকে তা নিশ্চিত করা পর্যন্ত এই মকড্রিল জারি থাকবে। গলদ থাকলেও এর আগে আমরা একাধিকবার সফলও হয়েছি। বহুবার মকড্রিলে ডামি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত 15টি মকড্রিল হয়েছে এখানে। যদিও এই ঘটনা প্রথমবার নয়, এই মকড্রিলের সময় এর আগেও পুলিশকে বোকা বানিয়ে লালকেল্লায় ঢুকতে সক্ষম হচ্ছে নিরাপত্তা বিভাগের সদস্যরা। এই নিয়ে 3 বার প্রকাশ্যে এসেছে নিরাপত্তার গলদ। উল্লেখ্য, একাধিক স্তরে নিরাপত্তা মোতায়েন করা হয় লালকেল্লা চত্বরে। নিরাপত্তার ঘেরাটপ এতটাই আঁটোসাঁটো যে কোনো সন্দেহভাজন ক্ষুদ্র ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারে না। সেখানেই বোমা নিয়ে সাজানো জঙ্গির প্রবেশের ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। হাই নিউজ নেটওয়ার্ক। বিতর্কের ঝড়ের মাঝে নতুন চমক দিলেন ইয়ো ইয়ো হানি সিং। মিলানিয়ার গানের আপত্তিকর ভাষা নিয়ে নোটিশ পাওয়ার একদিন পরই প্রকাশ করলেন 11 বছর পুরনো গানের ভিডিও 1000 মাইলস। ভক্তরা উচ্ছ্বসিত, সমালোচকরা সরব। 2 মঞ্চেই এখন র্যাপারের দাপট। পাঞ্জাব রাজ্য মহিলা কমিশনের নোটিশের মুখে পড়লেন জনপ্রিয় র্যাপার ও গায়ক ইয়ো ইয়ো হানি সিং। তার সাম্প্রতিক গান মিলিয়নিয়ারের নারীদের বিরুদ্ধে অবমাননাকর ও আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে আগামী 11ই আগস্ট 2025-এ কমিশনের সামনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। একই সঙ্গে গায়ক করণ আউজলাকেও ডাকা হয়েছে তার গান MF গভরুর ভাষা নিয়ে বিতর্কের জন্য। এরই মধ্যে সমালোচনার আবহে হানি সিং হঠাৎ প্রকাশ করলেন নতুন একটি মিউজিক ভিডিও 1000 মাইলস। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে গানটির লিঙ্ক শেয়ার করেন তিনি। ভিডিওটি লাইভ হয় নোটিশ পাওয়ার মাত্র একদিন পরেই। এই গানটি আসলে তার জনপ্রিয় অ্যালবাম দেশি কালাকারের অংশ, যা প্রথম প্রকাশিত হয়েছিল 2014 সালে। দীর্ঘ 11 বছর পর গানটির ভিডিও আনলেন গায়ক। ভিডিওর কাহিনীতে দেখা যায় হানি সিং নিজের প্রাক্তন প্রেমিকা স্মৃতি ভ্রমের সঙ্গে লড়াই করছেন।
চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ম্যান্ডি টাখার। রোমান্টিক এবং আবেগঘন দৃশ্যের পাশাপাশি রয়েছে র্যাপারের স্বভাবসিদ্ধ ঝলকও। প্রকাশের পরেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক ভক্ত লিখেছেন, গান এতটাই কিংবদন্তি যে 11 বছর পর ভিডিও আনতেই হলো। আরেকজনের মন্তব্য, ভিডিও দেখে কেঁদে ফেলেছি। কেউ কেউ লিখেছেন, অবশেষে এলো। অন্য এক মন্তব্যে ভক্তের উচ্ছ্বাস, কিউ হানি নে সবকো হিলা ডালা না। হানি সিং এর বিরুদ্ধে অভিযোগ, মিলেনিয়ার গানে ব্যবহৃত ভাষা নারীদের প্রতি অবমাননাকর। গানটি তার সাম্প্রতিক কামব্যাক অ্যালবাম গ্লোরির অংশ, যেখানে আরও বলা হয়েছে পায়েল, জট মেহকামা, বনিতা ও হাই অন মি। অ্যালবামটি প্রযোজনা করেছে ভূষণ কুমারের মিউজিক লেভেল। পাঞ্জাব মহিলা কমিশনের চেয়ারপারসন জানান, জনপ্রিয় শিল্পীদের গান সমাজে ব্যাপক প্রভাব ফেলে, তাই নারীদের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন কোনো ভাষা ব্যবহারকে তারা বরদাস্ত করবেন না। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।